উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অসমের রাজধানী গুয়াহাটি শহরকে। উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যে যেতে গেলে আপনাকে গুয়াহাটি শহরের উপর দিয়েই যেতে হবে। আর এই গুয়াহাটি শহরেই রয়েছে 3টে বিশেষ দর্শনীয় স্থান। তন্ত্র সাধকদের পীঠস্থান মা কামাখ্যা মন্দির এবং স্বয়ং শিব ঠাকুরের তৈরি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ যেখানে মানুষ বসবাস করে। এছাড়াও রয়েছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। আর এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছুই ঘুরে দেখা হয়েছে গুয়াহাটির লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে, অর্থাৎ গুয়াহাটির গ্রিন বাস বা ব্যাটারি চালিত বাসের মাধ্যমে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা স্টেশন থেকে। আজকে যাত্রা হচ্ছে কলকাতা থেকে গুয়াহাটি এবং কলকাতা স্টেশন থেকে প্রতি সোমবার একটা ট্রেন ছাড়ে 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস। তো আজকে কাজিরাঙ্গা এক্সপ্রেস যাচ্ছি সকাল 9টা 5-এ এখন ট্রেন ছাড়বে। আমরা বনগাঁ থেকে ডাইরেক্ট মাঝেরহাটে এলাম 8:30 বাজে, এখন এসে পৌঁছালাম কলকাতায়। মাঝেরহাটে ট্রেনে আসলে ডাইরেক্ট কলকাতায় এসে নামা যায়। তো আমাদের সিট আছে S4-এ এবং RAC-তে। যেহেতু মোটামুটি 15 দিন মতো আগে কাটা হয়েছে, 15 দিন বা 1 মাস মতো আগে কাটা হয়েছে, কনফার্ম হয়নি। তো এখনও পর্যন্ত লেভেল চেঞ্জ করেনি ট্রেনের নাম। এখনও পর্যন্ত দেখাচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট, কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট বা শিলঘাট টাউন। একটু পর চেঞ্জ হবে, তবে খুলে দিয়েছে। এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে ট্রেনে উঠবো আর সিটটা দেখবো কী অবস্থায় রয়েছে হবে এবং কোন জায়গায় রয়েছে সিট। তো আমাদের সিট পড়েছে 55 RAC। যেহেতু RAC দুটো সিট একজনকে দুটো সিট শেয়ার করে যেতে হবে। আর এবারেও ভুটানের মতো আমার সফর সঙ্গী কৃষাণু আর আমি যাত্রা করেছি পুরো গুয়াহাটির উদ্দেশ্যে। আসাম ঘুরবো, আরও অনেক জায়গায় ঘুরবো, ভিডিও আসতে থাকবে, দেখতে পারবেন। তো আমাদের ট্রেন ছাড়বে 9টা 5-এ, এখন 8:40। আর আমার বন্ধু অভিষেক, ও এখানকারই স্টাফ, ও চলে এসছে সি অফ করতে। ওর পোস্টিং কলকাতাতেই রয়েছে, কলকাতা স্টেশনে, তাই তো? চিতপুর স্টেশনে। আর দাদা, তোমার নাম কি? বিকাশ দা আর অভিষেক চলে এসছে আমাকে সি অফ করতে। মোটামুটি চাটা খাওয়া হবে, অনেকদিন পর দেখা। ব্যাপার হচ্ছে অনেকদিন পর দেখা না, বাড়ির পাশে বাড়ি দেখা অনেকদিন পরে। তো চা খেয়ে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো চলো চা খেয়ে নিয়ে আগে। এখন সময় 1:42, এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে পাস হচ্ছি। আর এখন আমাদের লাঞ্চ দিয়ে গেছে দুপুরবেলা। লাঞ্চ ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে ভেজ, আর এর মধ্যে শুধু একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে 2টো ডিম এক্সট্রা আছে, 2 পিস ডিম। আর ওটা হচ্ছে ভেজ, আর এটা নন ভেজ ডিম দিয়ে। তবে একটা কথা বলে দিই, IRCTC থেকে যখন খাবার দিতে আসবে তখন রেটটা চেক করে নেবেন ভালো করে, কারণ নর্মালি এর দাম বলছিল 130 টাকা। যখন বললাম IRCTCর সাইটে, জেনারেলি IRCTC ফুড প্রাইস বলে গুগলে লিখলেই বোঝা যাচ্ছে ওটা কত। ওই সাইটে যখন দেখা যাচ্ছে খাবারের দাম এত কম, জেনারেলি এটার দাম 90 টাকা, ওটার দাম 80 টাকা, তখন বললো না ঠিক আছে, স্ট্যান্ডার্ড মিল 80 টাকা। মানে একই মিল আপনার কাছ থেকে বেশি নিয়ে নেবে যদি চেক না করে। খাবো আমরা, এখন দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে অনেকক্ষণ পরে। এখন এলাম, এখন বাজে 6:45, এখন এলাম NJP বা নিউ জলপাইগুড়িতে। আমাদের ট্রেনের নাম এখন দেখতে পেলাম এখানে কাজিরাঙ্গা এক্সপ্রেস। বেসিক্যালি ট্রেনের এখানে এখনও নাম্বার প্লেট চেঞ্জ করা হয়নি বা নেম প্লেট চেঞ্জ করা হয়নি, এখনও কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেসই দেখাচ্ছে। আসলে এটা নয়, এটা কাজিরাঙ্গা। তো এখানে এসেছি, এখানে সামনে দেখলাম বাইক অনেক পুরো প্যাকিং করা রয়েছে বা র্যাপ করা রয়েছে। এখান থেকে যারা বাইকে করে ট্যুর করে, এখানে বাইক আনলোড করে, তাদের র্যাপ ওখান থেকে খোলা হয়। তো এখানে থেকে আমরা ভেবেছিলাম রাত্রিবেলা, মানে এখন যেই বা NJPর পর থেকে যেই সুন্দর রাস্তা দিয়ে যাব, অনেক সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো ভেবেছিলাম, কিন্তু সেটা দেখাতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর ট্রেন থেকে অত সুন্দর দৃশ্য দেখানো যায় না, যেটা ভুটান যাওয়ার সময় দেখানো হয়েছিল বা দেখা হয়েছিল। তো আমরা আবার ট্রেনে উঠবো। এখন বাজে 4:25, আমাদের আসার কথা ছিল 4:45 সময়, 3:45, 4:25 বাজে। মোটামুটি ট্রেন একটু লেট হয়েছে। এখন এসে পৌঁছেছি গুয়াহাটি জংশনে। গুয়াহাটি থেকে এখন আমরা এত ভোরবেলা কোনো হোটেল পাবো না, হোটেল একটু পরে নেব। আমরা রেস্ট রুম বা ওয়েটিং রুমে থাকবো। আর ট্রেনের যতটুকু যা প্যাসেঞ্জার ছিল তার মনে হয় 70 থেকে 80% নেমে গেল গুয়াহাটিতে। গুয়াহাটিকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। যাই হোক, এখান থেকে সমস্ত জায়গার বা এই নর্থ ইস্ট ইন্ডিয়া, পূর্ব নয় উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট ইন্ডিয়া সমস্ত কমিউনিকেশনগুলো করা যায়। তা আমরা এখন যাব একটা ওয়েটিং রুমে।
ওখানে থাকবো, কিছুক্ষণ পর ওখান থেকে বেরিয়ে যখন সময় হবে তখন যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এতক্ষণ ছিলাম রিটায়ারিং রুমে, বা রিটায়ারিং না, ওটা হচ্ছে ওয়েটিং রুমে এতক্ষণ ছিলাম। থেকে এখন মোটামুটি বাজে 6:30, এখন বেরোচ্ছি 6:35। তো এখন বেরিয়ে পল্টন বাজারের দিকে যাব, হোটেল নেওয়ার চেষ্টা করব একটা, তারপর পুরো গুয়াহাটিতে ঘুরবো আজকে প্ল্যান রয়েছে গুয়াহাটি ঘুরবো, তাও কোনো রকম অটো না, নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে কত কম খরচে গুয়াহাটি ঘোরা যায় সেটার একটা ব্যাপার আজকে দেখানো হবে। তো সামনেই প্রচুর অটো রয়েছে প্রচুর, সামনে অটো স্ট্যান্ড, প্রচুর অটো রয়েছে, যেখান থেকে আপনি অটো ভাড়া করে যেতে পারবেন বা ঘুরতে পারবেন। তবে অটো ভাড়াগুলো আমি শুনলাম একজনের কাছে 2000 টাকা চাইছে, 2000 2500 চাইছে, পুরো গুয়াহাটি ঘুরে দেখাবে তাই। আর এখানে রয়েছে একটা কোনো ট্রেনের প্রতিকৃতি, আমরা ওই দিকে যাব, গিয়ে বাইরে বেরোবো। এখানে আরেকটা ট্রেন রয়েছে, আই লাভ GHY গুয়াহাটি, খুব সুন্দর দৃশ্যগুলো, বেশ বাইরের। আর আমরা এখন সামনের দিকে যাব, গিয়ে মোটামুটি হেঁটেই যাওয়ার ইচ্ছা রয়েছে আজকে সামনে। যেখান থেকে হাঁটছি এখন, যে রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা ছোট্ট পার্ক রয়েছে, এখনও ওপেন হয়নি, তার ওপাশে রয়েছে যে নদীটা, ওটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর ওই পাশে একটা আইল্যান্ড রয়েছে, যেটা হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আইল্যান্ড, যেখানে মানুষ বসবাস করে, সেটা হচ্ছে ওখানে উমানন্দ টেম্পল রয়েছে, ওই আইল্যান্ডটার নাম হচ্ছে পিকক আইল্যান্ড, ওটাই আমরা যাব। আর ওপাশে পাহাড় রয়েছে, দারুণ ভিউ আসছে এখানে, ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারছি না, তবে খালি চোখে বেশ সুন্দর ভালোভাবে বোঝা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর ওপাশে যে পাহাড় রয়েছে ওই অংশটুকু কিছুটা আসামের, আর পাহাড় পার করে গেলে ওদিকে অরুণাচল প্রদেশ। গুয়াহাটি ঘুরে দেখার জন্য একটা খুব সুন্দর জায়গা গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম। এখন সকালবেলা, মোটামুটি প্ল্যানেটোরিয়াম খোলে আরেকটু দেরিতে, এখনও খোলেনি, তাই ভেতরে ঢুকতে পারছি না। তবে প্ল্যানেটোরিয়ামে দেখার মতো অনেক কিছুই রয়েছে। আর এইরকম পুরো পাঁচিলের ওপর গ্রিল দিয়ে এরকম মোড়া, আর ভেতরে রয়েছে প্ল্যানেটোরিয়াম, গেটটার সামনেই মেন গেট। তো এখন যদি খোলে পরে আসার একবার চেষ্টা করব, পরে এসে দেখার একবার চেষ্টা করব। তো আমরা লোকাল ট্রান্সপোর্টে যাচ্ছি, এটা হচ্ছে আসাম স্টেট বাস, কিন্তু এসি বাস। স্টেশন থেকে কামাখ্যা যেতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে, এরকম বাস। আর পেছনে এরকম সিট কম, তবে এসি বাস। তবে কোনো গাড়ি, অটো বা যে কোনো গাড়ি, যদি আমরা স্টেশন থেকে যেতে চাইছিলাম, সবচেয়ে কম বলেছিল 200 টাকা, এবং 400-500 যে যায় কিছু যাচ্ছে। তবে 20 টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারবেন, 40 টাকার বিনিময়ে দুজন থাকলে চলে যেতে পারবেন পুরোপুরি কামাখ্যা মন্দিরের পাশে। আমরা এসে পৌঁছেছি কামাখ্যা মন্দিরের সামনে, চিরপ্রতীক্ষিত কামাখ্যা মায়ের দর্শন করব। সেই দর্শন সার্থক হবে একটু পরেই। মন্দিরের পুরো সামনে এসে পৌঁছেছি, এবং মন্দিরের সামনে থেকে দৃশ্য এইরকম। সামনে পুরো গেটের মুখে 10 মহাবিদ্যা, দেবীর যে 10 মহাবিদ্যার পুরো 10টা প্রতিকৃতি আঁকা রয়েছে, বা খোদাই করে আঁকা রয়েছে, আঁকা না, খোদাই করে নির্মাণ করা রয়েছে। আর নিচে রয়েছে এরকম বিভিন্ন মূর্তি, যেগুলো তন্ত্র সাধক যারা তারা এর মাহাত্ম্য বিশেষভাবে বুঝতে পারবেন। যে মূল গেট বা মেন গেট থেকে আবার বাস ধরতে হবে এরকম। এটাও এভি বাস, এসি এভি বাস। পুরো মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা ভাড়া, 10 টাকা ভাড়ার বিনিময়ে আমরা চলে যেতে পারবো মন্দিরে, পুরোপুরি মন্দিরের উপরে। বাস থেকে নামলাম, ব্যাপার হচ্ছে অনেকটাই উঁচুতে, যদি হেঁটে আসতে হতো তাহলে অনেক সময় লাগবে। তার থেকে বড় কথা, সময় তো অনেক লাগতোই, এবং খাটনিও অনেক হতো। বাসে আসতেই তাই প্রায় 10 মিনিট সময় লাগলো, এবং খুব খাড়া এবং বাঁক। তবে সামনের দিকে এগোবো এখন। তো কামাখ্যা মন্দিরে ঢোকার আগে অনেক দোকান রয়েছে, দোকানে সমস্ত জিনিসপত্র কিনতে পাওয়া যায় বলতে সমস্ত পুজোর উপকরণগুলো এখান থেকে কেনা যায়। পুজোর উপকরণগুলো এখান থেকে কিনে তারপর ব্যাগ, জুতো এগুলো এখানে রাখা যায়। এগুলো এখানে রেখে তারপরে ওপরে উঠতে হবে।
মোটামুটি এখান থেকে আরও সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হবে। মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মূল মন্দির আমার সামনেই, এখানে একটু পরের মধ্যে প্রবেশ করব এবং তার আগে দেওয়ালে বিভিন্ন রূপগুলো এরকম খোদাই করে তৈরি করা রয়েছে। এখান থেকে ফুল সংগ্রহ করা যাবে, নিচ থেকেও করা যাবে, এখান থেকেও ফুল সংগ্রহ করা যাবে। কামাখ্যা মন্দিরে প্রবেশ করছি এবং দৃশ্যটা দেখেই খুব সুন্দর লাগছে। প্রচুর ভক্তের ভিড়, আজকে রবিবারে সবচেয়ে বেশি ভিড় থাকে, তবে আজকে মঙ্গলবার তাও বেশি ভিড় রয়েছে আজকে। মন্দির যত ঘুরছি তত কিন্তু বেশ মন শান্ত হয়ে যাচ্ছে। অনেক ভক্তের আগমন আজকে, তবুও বেশ ভালো লাগছে এখানে এসে।
এখন আমরা যাচ্ছি সৌভাগ্য কুণ্ডের দিকে। সৌভাগ্য কুণ্ড, এই কুণ্ডের জল মাথায় লাগলে পবিত্র বলে মনে করা হয় এবং পাপ দূর হয়, তাই এখানে সবাই আসেন এবং এখানেই জজমেন্ট করছেন। আর এপাশে পুরো ঝর্ণা মতো করা রয়েছে। এনাও এনাও মূল কামাখ্যা মন্দিরের চারিদিকে ছড়িয়ে রয়েছে দশ মহাবিদ্যার মন্দির। তার আগে একটা জিনিস দেখায়, এখানে রয়েছে পায়রা। এগুলো কি উড়িয়ে দেওয়া হয় কিনে? এগুলো কিনে উড়িয়ে দেওয়া হয়। তো তারা মন্দিরের দিকে এখন যাচ্ছি। যে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে তার মধ্যে একটা এটা। মূল কামাখ্যা মন্দিরে চারিদিকেই 10 মহাবিদ্যার মূর্তির বিভিন্ন মন্দির রয়েছে, তার মধ্যে তারা মায়ের মন্দির হচ্ছে এটা। বেশ কিছু মন্দির ঘোরা হয়েছে, কামাখ্যা মন্দির সহ বাদ বাকি কিছু মন্দির ঘোরা হয়েছে। তার গর্ভগৃহে প্রবেশ করলাম, কিন্তু গর্ভগৃহের মধ্যে বা ভেতরে সম্পূর্ণ অন্ধকার, ওখানে আলো পৌঁছয়নি বা পৌঁছয় না। এবং সব জায়গায় মানে কোনো জায়গার গর্ভগৃহেরই বা ভেতরেই ছবি তোলা যায় না, ওই জন্য সেই ছবিটা তোলা গেল না, সেটা দেখাতে পারলাম না আপনাদের। তো আমরা এখন এখান থেকে আর কিছু দর্শন করবো বা আর কিছু দেখার আছে কিনা, তারপর এখান থেকে বেরোবো। কামাখ্যা মন্দির দর্শন করা হয়ে গেল আমাদের। এবার এখান থেকে আমরা যাব উমানন্দ মন্দিরের দিকে বা উমানন্দ টেম্পলের দিকে। কামাখ্যা মন্দির দর্শন করলে উমানন্দ টেম্পল বা উমানন্দ মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন, কারণ দুটো পরিপূরক। তার কারণ কি আমি ওইখানে গিয়েই বলছি। তো এখনও প্রচুর লোক আসছে, আজকে আকাশ মেঘলা, প্রচুর লোক আসছে এখন। তো আমি আর কিষাণু আজকে এসেছিলাম কামাখ্যা টেম্পলে। তো কিষাণুর একটা ভয় ছিল প্রথম থেকে, যে এখানে কামাখ্যা টেম্পলে আসার পরে যদি কোনো মেয়ে ওকে বশ করে নেয়, এই ভয়টাও ছিল। কিন্তু সেরকম কিছু দেখা গেল না আজকে। আর বশ করলেই ভালো হতো, আমার তো এত বশ হচ্ছে না, যদি আমাকে কেউ। তো বশ হয়নি, ভালোই ভালো ওকে আবার নিয়ে যাচ্ছি এখান থেকে ফেরত। তো আমরা সামনের দিকে এগোবো, যেমন এসেছিলাম বাসে করে নিচে যাব এবং ওইখান থেকে আবার গাড়ি ধরে যাব উমানন্দ টেম্পলের দিকে। আমরা বাস থেকে নামলাম, উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছি বা উমানন্দ টেম্পলের দিকে। ব্যাপার হচ্ছে আজকে রেনি ওয়েদার, বৃষ্টি পড়ছে, মেঘে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ছাতা নিয়ে এরকমভাবে যাচ্ছি। আমাদের এখান থেকে ট্রলি করে যেতে হবে পিকক আইল্যান্ডেই রয়েছে উমানন্দ মন্দির। আর উমানন্দ মন্দিরটা ওইখানে তৈরি করেছিল স্বয়ং মহাদেব উমাকে নিয়ে ওখানে থাকার জন্য, বা উমার কথায় ওখানে থাকার জন্য ওইখানে মন্দির বা গ্রাম তৈরি করেছিলেন, একটা আইল্যান্ড তৈরি করে তারপর তৈরি করেছিলেন। আর ওইখানেই নাকি কামদেবকে ভস্য করেছিলেন তার তৃতীয় নয়ন উন্মোচন করে। সেই উমানন্দ মন্দিরের দিকেই আমরা এবার যাব। আর এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি পড়ছে। এটা ছেড়ে দিলে প্রায় আর 1-1.5 ঘন্টা পর, আর 1.5 ঘন্টা পর আবার একটা এরকম নৌকো রয়েছে, নৌকোটা এটা ট্রলার, ওর জন্য আর ওয়েট করলাম না, চলে এলাম।
আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো এবং উমানন্দ টেম্পলের দিকে যাব। রাস্তা খুবই পিচ্ছিল, যদি এখানে পিছল খেয়ে পড়ে যায় খুব বাজে অবস্থা হবে। আর এই ট্রলারটা আমাদের এখন যাবে, ট্রলার খুলছে। ট্রলারে বেশ বড় জায়গা রয়েছে, টিকিট এখনও কাটা হয়নি, আমরা সামনে গিয়ে টিকিট কাটবো। এইরকম পুরো কাদা, কাঠের পাটাতনগুলো দেওয়া, তাই হচ্ছে রাস্তা। আর ছাতা উড়ে যাওয়ার মতো অবস্থা। কোনো মতো আসা হলো, আর কিষান এখন আসছে ওইদিকে, এইরকম রাস্তা দিয়ে আসছে। আর এটা টিকিট কাউন্টার। টিকিট ভাড়া কত দাদা উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য? টিকিট ভাড়া কত? হ্যাঁ টিকিট প্রাइस 40 रुपये 40 रुपये 1 पर्सन आने जाने का 1 पर्सन के लिए। एक आदमी का। আচ্ছা, আগে ছিল 20 টাকা, এখন একজনের 40 টাকা, দুজনের 80 টাকা। তো টিকিট কাটবো, কেটে আমরা লঞ্চে উঠবো। প্রথমে 40 টাকা করে টিকিট কাটা হলো, তারপরে এখান থেকে টিকিট দেখে ছাড়তে হচ্ছে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, বৃষ্টি না হলে এখানে দাঁড়ানো যেত। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সবাই ভেতরের দিকে যাচ্ছে, আমরাও ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে বসার বিশাল সুন্দর ব্যবস্থা। এখানে না, এখানে ভিজে রয়েছে। তো আমি চেষ্টা করবো এখানে বসার, যদি বৃষ্টি এখানে না পড়ে। দারুণ দৃশ্য দেখা যাবে এখান থেকে। আর ভেতরে বসার ব্যবস্থা রয়েছে, বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। এমভি মেঘনা এখনও ছাড়েনি, জেনারেলি ছাড়ার কথা 12:45, এখন 12:52 বাজে, একটু দেরি হচ্ছে। আর চারিদিকে সবার একটা ক্রেজ রয়েছে, বেশ ভালো। বৃষ্টি বলছে এদিকে, তাও ছবি তুলছে সবাই। যাই হোক, আমরা জায়গায় যাই আমাদের। পিকক আইল্যান্ডের পুরোপুরি কাছে চলে এসেছি আমরা এখন। আর এর কাছ থেকে একটা রোপওয়ে রয়েছে, এই রোপওয়ে দিয়েই একটু পর যাওয়া হবে, যদি রোপওয়ে চালু থাকে। গুয়াহাটি আর উত্তর গুয়াহাটিকে সংযোগ করছে এই রোপওয়ে। অনেকক্ষণ পরে এসে পৌঁছালাম, প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে এখানের জন্য সমস্ত দর্শনার্থীদের মধ্যে। এখানে আমি দেখি এরকম পাটাতন আর বস্তা দেওয়া ঘাট। এরকম বড় পাথর, পাথরের পাশ দিয়ে এরকমভাবেই এই পথ দিয়েই যেতে হবে। নিচের দিকে এরকম পথ, কিন্তু ওপর দিকে সিঁড়ি রয়েছে। বর্ষার সময় নদীর জল বেড়ে মোটামুটি এতটা হয়ে যায়, ওর জন্য সিঁড়ি এখান থেকে তৈরি করা হয়েছে। আর এটাই হচ্ছে উমানন্দ মন্দিরের প্রবেশদ্বার। এদিকে বেশ পাথরের সিঁড়ি, পাকাপোক্ত সিঁড়ি, কিন্তু যতটুকু উঠতে হলো ওইখানে সেটা হচ্ছে পুরোপুরি মাটির। আর এখন আজকে বৃষ্টি হয়েছে, আরও বাজে অবস্থা হয়ে গেছে। মোটামুটি মাঝে এই আইল্যান্ড বা পিকক আইল্যান্ড যাকে বলে, এই আইল্যান্ডের একদম ওপরে পাহাড়ের একটা অংশ, সেই পাহাড়ের ওপরেই হচ্ছে উমানন্দ টেম্পল। বেশি সিঁড়ি না, আচ্ছা এখানে একটা সমান জায়গা, এরপর আরও সিঁড়ি রয়েছে। জুতো এখানে খুলে যেতে হবে। জুতো এখানে রাখা যাবে না, যারা ফুল নেবে তারাই। জুতো এখানে রাখি, রেখে তারপর উপরে প্রবেশ করি। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বলা আছে যে স্বয়ং মহাদেব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। উমার
কথায় এখানেই সংসার স্থাপন করেছিলেন তারা, তার জন্যে এই মন্দিরের নাম উমানন্দ টেম্পল বা উমানন্দ মন্দির। আর এইখানেই নাকি মহাদেব তার তৃতীয় নয়ন উন্মোচিত করে কামদেবকে ভস্ম করেছিলেন এই জায়গাটায়, এটা মনে করা হয় বা এটা প্রচলিত আছে। আর এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতর ফটো তুলছি না, আমি এখান থেকে দেখার চেষ্টা করছি। যতটা উঠে এলাম আমরা সিঁড়ি দিয়ে, পুরো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি ওঠার জন্যে। অনেকটা উঠতে হচ্ছে, অনেকটাই সিঁড়ি, যেহেতু পুরো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা দ্বীপ, দ্বীপ মানে পাহাড়েরই একটা অংশ, উঁচু একটা চূড়া, সেই চূড়ার ওপরেই মন্দিরটা, ওই জন্য উঠতে হচ্ছে, অনেকটাই হাঁপিয়ে গেছি আর কি। তো ভেতরে আর ছবি তোলা যাবে না, ভেতরে নিষিদ্ধ, এই পর্যন্তই ছবি তোলা যাবে। তবু আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে জুম করে। এই হচ্ছে পুরো মন্দিরের একটা খুব সুন্দর দৃশ্য। এই পাশে ইঁদুরের মানে গণেশের চেলা ইঁদুরের একটা পুরোপুরি পাথর দিয়ে নির্মাণ করা রয়েছে, এদিকে রয়েছে গণেশের মূর্তি। তো এদিকে মহাকাল মন্দির রয়েছে, উমানন্দ মন্দিরের পাশেই রয়েছে মহাকাল মন্দির। আর মহাকাল মন্দির সম্পূর্ণ এখানে ছোট ছোট সেই পুরোনো দিনের বাঁকুড়ায় যে সমস্ত ইট দিয়ে স্থাপত্য নির্মাণ করা হয়েছে, সেই সমস্ত ইট দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর এর ভেতরে রয়েছে মহাকালের মূর্তি। হর হর মহাদেব। তো মহাকাল মন্দিরটা দর্শন করা গেল, ওইদিকে ছবি তোলা নিষেধ, ওই জন্য ওইদিকে ছবি তোলাও যাবে না, ভিডিওগ্রাফিও করা যাবে না। আর এইখান থেকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটা এরকম। আমরা এই পথ দিয়ে উঠে এলাম, আমরা এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে ঘুরে ঘুরে এলাম। তো উমানন্দ মন্দির আর হনুমান মন্দির দেখে বেশ ভালোই লাগলো, বেশ ভালো জায়গা, নিরিবিলি পুরো আইল্যান্ডের মধ্যে, বেশ ভালো। আর এদিকেও একটা ঘাট রয়েছে, আচ্ছা ওই ঘাট দিয়ে আমরা উঠে এলাম, উঠে এপাশ দিয়ে গেলাম। আমি এখন যেই পাথরটার সামনে দাঁড়িয়ে আছি, সেই পাথরটা আমি আপনাদের একটু দেখাবো। এই যে পাথরের পাশে যে গাছ, সেই গাছের সঙ্গে এরকম লোহার দড়ি বলবো, তো ছিকল, এটা দিয়ে পোতাশ্রয়গুলো বাঁধা রয়েছে। মানে জেনারেলি এইটা সম্পূর্ণ একটা গাছ রয়েছে, দুটো পাথরের মাঝখান থেকে উঠেছে, আর এই পাথরটা এমনভাবে রয়েছে নিচে পুরো ফাঁকা, নিচে পুরোপুরি ফাঁকা, এই নিচেও ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ঝুলে রয়েছে পাথরটা। এবং এই পাথরের ওপরে গাছ, সেই গাছেই পোতাশ্রয়টা হেলান দেওয়া রয়েছে। আমি পাথর দেখানোর চেষ্টা করব কীরকম। এই যে পুরোপুরি নিচে ফাঁকা পাথরের, এরকম বড় বড় চাট্টান
মানে পাথরের চাই, এর ওপর নির্ভর করে রয়েছে পুরোপুরি এই পোতাশ্রয়টা। পোতাশ্রয় বলতে যেখান থেকে আমরা এলাম সেটা। আর এখানেও রয়েছে কিছু এরকম অংশ। এরপরে আমরা মোটামুটি পুজো এখনও শেষ হয়নি, পুজো শেষ হলে সবাইকে নিয়েই যাবে। ওরা বলে সময় বেঁধে দেয় একটা, কিন্তু পুজো না শেষ হলে কিচ্ছু করার নেই। আর এরপরে যেহেতু ভেসেল ক্যান্সেল, নিয়ে যেতেই হবে তাদের। তো আমাদের সবাই এসে গেছে, আমাদের বোট বা ভেসেল এখনই ছাড়বে, ছেড়ে আবার ওইদিকে যাবে। ওইদিকে বলতে গুয়াহাটির দিকে যাবে। গুয়াহাটিতে গিয়ে আমরা আবার এই রোপওয়েতে ওঠার চেষ্টা করবো, দেখি রোপওয়ে ওঠা যায় নাকি। তো আমরা এখন আবার বোটের দিকে যাই। তো আমরা রোপওয়েতে চলে এসেছি, রোপওয়ে টার্মিনালে চলে এসেছি। এটা হচ্ছে গুয়াহাটি মেট্রোপলিটন রোপওয়ে টার্মিনাল। আর আমাদের ওই এটা এক্সিট, এন্ট্রি কোন দিক থেকে দেখতে হবে, এটা মনে হয় এন্ট্রি। যাই হোক, আমাদের গিয়ে টিকিট কেটে রোপওয়েতে উঠতে হবে। আর একটা ছেড়ে দিল, এখন একটা ছেড়ে দিল, এদিকে এক্সিট লেখা আছে। এন্ট্রিটা কোন দিকে আমাকে শুনতে হবে, শুনে তারপরে ঢুকতে হবে। আমাদের এন্ট্রি আগে থেকে, আমরা ঢুকবো এখন। আচ্ছা, লাইন রয়েছে এখানে টিকিট কাটার জন্য, ঢোকার জন্য, রোপওয়েতে ঢোকার জন্য লাইন রয়েছে। এটা অফ সিজন, তাই এই অবস্থা। যাই হোক, টিকিট কাউন্টার ওইদিকে, টিকিট কেটে এসে তারপর আমরা এদিকে যাব। রোপওয়েতে ওঠার জন্য টিকিট কাটার জায়গা আলাদা, আর রোপওয়ের ওঠার যে জায়গাটা সেটা আলাদা। টিকিট কাটার কাউন্টার এটা ছিল। টিকিট নিয়েছে 200 টাকা করে, আপ অ্যান্ড ডাউন, মানে যেতেও পারবো আসতেও পারবো। এখন 100 টাকা দিয়ে যাওয়ার টিকিট কাটা যেত, কিন্তু আসবো কী করে সেটা একটা প্রশ্ন। ওর জন্য যাওয়া আসা দুটোই কাটা হলো। আর এইরকম লাইন রয়েছে এখন। আমি যখন এসেছিলাম তখন বেশ বড় লাইন ছিল। আর দুটো বাচ্চা বেশ কিউট খেলা করছে। যাই হোক, লাইন দিয়ে ভেতরে যাব, তারপর উপরে উঠতে পারবো। তো একসঙ্গে 24 জনের বেশি যাওয়া যায় না, ওই জন্য 24 জন এসে একটা জায়গায় ওয়েট করতে হয়। এরকম সবাই ওয়েট করছে, 24 জন ওয়েট করছি। এখন একটা রোপ আসলো, ওখান থেকে 24 জন নেমে খালি হবে, তারপরে আমরা যাব এই জায়গা থেকে। कौन है ये, कौन है ये, कौन है बताओ। हाँ, कौन है, कौन है ये? आना ई करो, ई এবার আমাদের ছাড়া 24 জন উঠতে পারে, মোটামুটি 24 জনই গুনে পাঠিয়েছে ওপরে। বেশ দুলছে ব্যাপারটা, আর চারিদিকেই কাঁচ দেওয়া। রোপওয়ে থেকে দেখছি বলে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদীতে এদিকে পুরো চর পড়ে গেছে। জেনারেলি বর্ষার সময় এগুলো পুরো ডুবে যায়, ডুবে যা ওইদিকে সবুজ জায়গাটা দেখা যাচ্ছে মোটামুটি বিল্ডিংয়ের আগে পর্যন্ত ডুবে যায়। আর এখন বর্ষার আগের জন্য মাঝে এরকম চর পড়ে গেছে, আর মাঝিরা নৌকা নিয়ে মাছ ধরছে।
তো ওপাশ থেকে এপাশে এলাম, মোটামুটি 10 মিনিট মতো লাগলো। আর নামার পর খুব ঠান্ডা লাগছে, ভেতরে এত গরম। তো আমরা এখন বাইরে বেরোবো বলতে এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি এপাশে কী অ্যাক্টিভিটি রয়েছে বা কী করা যায়। এদিকে জেনারেলি এদিকে আসে কেন, জাস্ট রোপওয়ে চলে যাওয়ার জন্য না আসলেও কিছু অ্যাক্টিভিটি রয়েছে এদিকে, সেটা একটু দেখবো, তারপর আবার ওদিকে যাব। তো এটা হচ্ছে, ওপাশে ছিল আমরা গুয়াহাটিতে ছিলাম, এটা হচ্ছে উত্তর গুয়াহাটি, ওটা দক্ষিণ গুয়াহাটি বা নর্মাল মেন গুয়াহাটি, আর এটা উত্তর গুয়াহাটি। আর এইখান থেকে গুয়াহাটি শহরটাকে এরকম লাগছে। এই ক্যামেরায় কতটা আসবে বলতে পারছি না, তবে জুম ইন কোয়ালিটি থাকলে দারুণ লাগতো। আছে তো অবশ্য। তো গুয়াহাটিতে আমরা রয়েছি, গুয়াহাটিও যে পাহাড়ি এরিয়া সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। গুয়াহাটিতে আছি জন্যে, ওপাশেও দেখে মনে হচ্ছে পাহাড়, মাঝখানে পাহাড়ের টিলা। আমরা যে ওপাশে রয়েছি গুয়াহাটিতে হাঁটছি তখন বুঝতে পারছি না ওটাও একটা পাহাড়ের মতো অঞ্চল। এপাশে দেখে মনে হচ্ছে এগুলো পাহাড়। তো এখানে এসে ঠিক একই রকমভাবে দূর থেকে ওপাশে দেখে মনে হচ্ছে আসলে জিনিসটা পুরোই পাহাড়। এদিকেও পাহাড়, পাহাড়ি অঞ্চল বিভিন্ন জায়গা, ওদিকেও তাই। তো এদিকে উত্তর গুয়াহাটিতে এখানে অ্যাক্টিভিটি করার মতো কিছু নেই বা এদিকে কিছুই নেই। এদিকে একটা গ্রাম শুনছিলাম হাজং, আদিবাসী গ্রাম, সেটা এখান থেকে অনেক দূরে রয়েছে, এখান থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরে। আর এদিকে পুরোপুরি পাহাড়ি রাস্তা আর কি। তাই আমরা এখন আবার উপরে যাব, উপরে গিয়ে আবার রোপওয়ে দিয়ে ওইদিকে মেন গুয়াহাটির দিকে যাব। এখন আমরা রোপওয়েতে করে আবার এপাশে চলে আসলাম, উত্তর গুয়াহাটি থেকে মেন গুয়াহাটি শহরে চলে আসলাম আবার। এরপর আমরা আমাদের রুমে যাব। এই ছিল আজকে গুয়াহাটি ভ্রমণের পুরো একদিনে কীভাবে গুয়াহাটি ঘুরবে। তো এখনও রোপওয়ে চালু আছে, আমাদের বলেছিল 4:30টার সময় বন্ধ হবে, কিন্তু না, এখন বাজে 4:41, এখনও চালু আছে। তো সামনেই খুব সুন্দর জায়গা, রোপওয়ে চড়ে এসে বা রোপওয়ে চড়ার আগে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন এখানে। তো একদিন গুয়াহাটি ভ্রমণ, বা তার আগে একটা কথা বলে রাখি, এই রোপওয়েটা কিন্তু ইন্ডিয়াস লংগেস্ট রোপওয়ে বা ভারতের দীর্ঘতম এটা দড়িপথ বা রোপওয়ে হচ্ছে এটা। তো এই ছিল গুয়াহাটি ভ্রমণের একদিনের ভ্রমণ বৃত্তান্ত। কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।